আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করতেছি কোষ প্রাচীর তথা সেল বল নিয়ে। কোষ বিভাজনের সময় দেখা যায় যে আমাদের স্পিন্ডলতন্ত্রের কাঠামো ভেঙে পড়ে। স্পিন্ডলতন্ত্রের কাঠামো ভাঙা অংশ, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্লেগমোপ্লাস্ট, আবার গোজি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল মিলে একটা সেল ওয়াল গঠন করে বা একটা প্রাচীর গঠন করে, যার কারণে একটা কোষ আরেকটা কোষ থেকে বিভক্ত মনে হয়। তো আজকে আমরা আলোচনা করতেছি সেল ওয়াল তথা কোষ প্রাচীর নিয়ে। তো শুরু করি। আমরা কোষ প্রাচীরের ছবিচিত্র এখানে এঁকে নিলাম। কোষ প্রাচীরের মধ্যে আমরা মাঝখানে মিডল দেখতে পাচ্ছি, যেটা আপনার রঙিন কালার রঙে আঁকা হয়েছে। এই রঙগুলো হচ্ছে তোমার মধ্যপর্দা, এর নাম মধ্যপর্দা। তারপর এরপর এই মধ্যপর্দা গঠিত হয়ে থাকে আপনার পেকটিন ও ফ্লেগমোপ্লাস্ট দিয়ে। এর পরবর্তী প্রাচীর যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে তোমার প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের মধ্যে তোমার কি দেখা যায় সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন এরা সমন্বিত হয়ে আলাদা আরেকটা প্রাচীর গঠন করে, প্রাইমারি প্রাচীর বা প্রাথমিক প্রাচীর বলা হচ্ছে। অর্থাৎ এই পরবর্তীতে যে প্রাচীরের একটি প্রাচীর, এই পরবর্তী প্রাচীরের নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। এর পরবর্তী যে তিন স্তর বিশিষ্ট একটা প্রাচীর দেখা যায়, যেটা সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর বলা হয়। অর্থাৎ পরবর্তী তিন স্তর বিশিষ্ট প্রাচীরের নাম গৌণ প্রাচীর। গৌণপাল প্রাচীর, এই গৌণপাল প্রাচীর আলটিমেটলি আমাদের সেলুলোজ আর লিগনিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি হয়ে থাকে। আর সেলুলোজ আর লিগনিনের সাথে সাথে দেখা যায় লিগনিনের মাত্রা যখন অতিরিক্ত বেড়ে যায়, যেমন হিউমেরিন আর ওয়্যাক্সের মাত্রা যখন অতিরিক্ত বেড়ে যায়, তখন দেখা যায় যে এই কোষ প্রাচীরের পাশে আরেকটা প্রাচীর তৈরি হয়, যেটাকে বলে টার্সিয়ারি প্রাচীর বা প্রান্তীয় প্রাচীর। এর পরবর্তী আরো টার্সিয়ারি প্রাচীর। বয়স্ক উদ্ভিদের ক্ষেত্রে, অর্থাৎ বয়স্ক উদ্ভিদের বয়স্ক যেসব কোষ আছে তাদের কোষের মধ্যে এই টার্সিয়ারি প্রাচীরটা দেখা যায়। এখন আমরা আলোচনা করব এই মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর, এই তিনটা কি দিয়ে গঠিত এবং তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে আসা সকল ধরনের এমসিকিউ আমরা এটার মাধ্যমে জানতে পারবো। একটা মজার গল্প, সাপোজ ধরো তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে কোথাও ঘুরতে গেলা, ধরো মুভি দেখতে গেলা থিয়েটারে, তো ওখানে তুমি কিনবা পপকর্ন, ঠিক আছে? পপকর্ন নিলাম, তারপর তোমার যখন স্ত্রী হবে তারপর তুমি কি করবে? তাকে আদর সোহাগ করবে। আদর সোহাগের পাশাপাশি তোমার মানে স্ত্রীর দিকে কাকে সবচেয়ে বেশি পছন্দ হবে স্ত্রীর পাশাপাশি? সেটা হচ্ছে তোমার শালিকা। আসলে যেমন দেখো মধুমতা, মধুমতা গ্রহণকারী উপাদানগুলো ধরে রাখবো কম দিয়ে হয়েছে, কখন ভালো কথা বলেছে। এর পরবর্তীতে প্রাথমিক ক্লাসে গ্রহণকারী উপাদানগুলো কি মনে রাখবো? সোহাগ দিয়ে মনে রাখবো সোহাগ দিকে লিখতে হবে, বানাতে হবে। এরপর গৌণ ক্লাসে গ্রহণকারী উপাদানগুলোকে আমরা মনে রাখবো শালিকা দিয়ে, শালিকা আসলে এই জিনিসগুলো পদ বলতে বুঝাচ্ছি, পদই আসছে পেকটিন, পেকটিন আর পদই আসছে ফ্র্যাগমোপ্লাস্ট। পেকটিনটা আসে গোলজি বডি থেকে, গোলজি বডি বা গোলজি বস্তু, আর ফ্র্যাগমোপ্লাস্ট আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক ছড়িয়ে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এখন যদি পার্সেন্টেজের দিকে যদি আমরা চিন্তা করি, গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় রেটিকুলাম 90% মধ্যপর্দার মধ্যে, আর বাকি 10% হচ্ছে তোমার ফ্র্যাগমোপ্লাস্ট। এর পরবর্তী টপিকে যদি আমরা যাই, সেটা হচ্ছে তোমার প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর যদি আমরা ফোকাস করি, প্রাথমিক প্রাচীরের উপাদান ধর্মগুলো কি বলছি মনে রাখাটা কিছু না। ধর্মসংখ্যার ক্ষেত্রে সেলুলোজ, সেলুলোজ আর হেমিসেলুলোজ, সেলুলোজ আর বডি আছে তোমার গ্লাইকোপ্রোটিন। কি প্রোটিন? গ্লাইকোপ্রোটিন। এবার আসুন সেলুলোজ। সেলুলোজ হচ্ছে যে কোষ প্রাচীরের গঠনকারী উপাদান। সেলুলোজ হচ্ছে তোমার কোষ প্রাচীরের গঠনকারী গঠনকারী উপাদান। এবার আসুন হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ বলতে এখানে বোঝাচ্ছে আরেকটা সেলুলোজের সাথে আরেকটা সেলুলোজ টাইপের। এই হেমিসেলুলোজের ভিতরে থাকে তোমার
এই সিমেন্ট আর কিছু সাব উপাদান দিয়ে তৈরি। এই সাব উপাদানগুলো হলো তোমার জাইলেন, অ্যারাবেন আর গ্যালাক্টিক্স। কি বললাম? জাইলেন, অ্যারাবেন আর শেষে গ্যালাক্টিক্স। আর জাইলেন, অ্যারাবেন, গ্যালাক্টিক্স এগুলো কোষ প্রাচীরে ক্রসলিঙ্ক হিসেবে কাজ করে। হিসেবে কাজ করে ক্রসলিঙ্ক। ক্রসলিঙ্ক মানে হচ্ছে একটা উপাদান আরেকটা উপাদানে ট্রান্সফার করতে হেল্প করে। অর্থাৎ তারা হিসেবে কাজ করে, ক্রসলিঙ্ক হিসেবে কাজ করে। আর এই ক্রসলিঙ্ক তিনটা মিলে, এই তিনটা সাব উপাদান মিলে একটা আলাদা উপাদান গঠন করে। সেই আলাদা উপাদানটা ক্রসলিঙ্ক গঠনকারী উপাদানের নাম হচ্ছে জাইলোগ্লুকান। জাইলোগ্লুকান। আর প্রাচীরের যে গুরুত্বটা আছে সেটা হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার। এবার আমরা সেলুলোজ, গ্লুকোজ, এবার হচ্ছে গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন বলতে হচ্ছে একটা গ্লুকোজ সাথে মিশ্রিত প্রোটিন। গ্লাইকোপ্রোটিন শব্দের অর্থ হচ্ছে গ্লুকোজ আর প্রোটিন। গ্লুকোজ আর প্রোটিন একত্রে মিলিত হয়ে গঠন করে গ্লাইকোপ্রোটিন। এবার আসলে পরবর্তী টপিক, যেটা বলেছে গৌণ প্রাচীর, যেটা গুরুত্ব 5 থেকে 10 মাইক্রোমিটার। মধ্যবর্তী গুরুত্ব আমার ঠিক মনে পড়ছে না এখন থেকে। কিন্তু এর মধ্যে তোমার ঠিক আছে, গৌণ প্রাচীর দেখে গৌণ প্রাচীরের যে গঠনকারী উপাদানগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে তোমার সেলুলোজ, স্বাধীন সেলুলোজ, সেলুলোজ, আর একটা লিঙ্ক হচ্ছে লিগনিন। লিগনিন, সেলুলোজ আর লিগনিন। কিন্তু গৌণ প্রাচীরে অধিকাংশ অর্থাৎ মেইনলি মেইনলি লিগনিন থাকে। তবে কিছু ক্ষেত্রে তবে কিছু ক্ষেত্রে সুবেরিন ও ওয়্যাক্স পাওয়া যায়। সুবেরিন ও ওয়্যাক্স হচ্ছে মোম জাতীয় পদার্থ। প্রথমে এরা আঠালো পদার্থ হিসেবে নিঃসরণ করে, পরবর্তীতে এরা শক্ত হয়ে মোমের মতো পদার্থ ধারণ। সুবেরিন ও ওয়্যাক্স হচ্ছে তোমার কি বললাম, এটা হচ্ছে মোম জাতীয় পদার্থ। আর এরা আবার যখন অতিরিক্ত ঘনীভূত হয়ে যায়, লিগনিন সুবেরিন ঘনীভূত অবস্থায় আরেকটা প্রাচীরের মতো গঠন তৈরি করে, যেটা আগে বলেছিলাম, যেটাকে বলে টারশিয়ারি প্রাচীর। অর্থাৎ এই সুবেরিন আর ওয়্যাক্স যখন বেশি হয়, টারশিয়ারি প্রাচীর হচ্ছে যখন প্রাচীরে লিগনিন ও সুবেরিন এবং ওয়্যাক্স বেশি পরিমাণে বেড়ে যায়। অর্থাৎ লিগনিন সুবেরিন এবং ওয়্যাক্স যখন বেশি পরিমাণে বেড়ে যায়, তখন সেটা টারশিয়ারি প্রাচীর হিসেবে কাজ করে। এখন আমরা আলোচনা করব কোষ প্রাচীরের গঠনটা আমরা দেখেছি, চিত্রটা আমরা দেখেছি। কোষ প্রাচীরের প্রত্যেকটা প্রাচীরের গঠনের ভিতর কি কি আছে সেটা আমরা দেখেছি। আমরা এবার ফোকাস করবো প্রাচীর। এখন আমরা আলোচনা করতেছি কোষ প্রাচীরের মধ্যে আন্তঃপ্রাচীরের সংযোগ। আন্তঃপ্রাচীরের সংযোগ মানে হচ্ছে, আগে ক্লাসে বলেছিলাম যে একটা কোষ অপর একটা কোষের মধ্যে পুষ্টি উপাদান কিভাবে ট্রান্সফার করে, তাকে বলে তোমার একটা ছোট ছিদ্র থাকে, যে ছিদ্র বা চ্যানেলের মাধ্যমে একটা কোষ আরেকটা কোষের মধ্যে পুষ্টি উপাদান ট্রান্সফার করে। এই ছোট্ট চ্যানেলটার নাম প্রাণী কোষে একটা, উদ্ভিদ কোষে একটা। প্রাণী কোষের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাই, সেটাকে বলে প্লাজমোডেজমাটা। প্রাণী কোষের ক্ষেত্রে আমরা প্লাজমিক সংযোগের নাম প্লাজমোডেজ মাটা। আর প্রাণী কোষের ক্ষেত্রে আমরা সেটা, উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাজমোডেজমাটা, প্রাণী কোষের ক্ষেত্রে ডেসমোনি। ডেসমোনি। প্রাণী কোষের ক্ষেত্রে এই আন্তঃপ্রাচীরিক সংযোগের নাম হচ্ছে ডেসমোনি। ওটার কথা বলতেছি এই পি পেয়ার অফ এখানে একটা এক্স কোষ আর একটা ওয়াই কোষের মধ্যে সংযোগ স্থাপিত হয়। অর্থাৎ একটা আরেকটার সাথে পুষ্টি উপাদান ইনফ্যাক্ট কমিউনিকেশন, ইনফ্যাক্ট তোমার যত ধরনের তোমার কমিউনিকেশন দরকার পড়ে, পুষ্টি উপাদান ট্রান্সফার করা দরকার পড়ে, এটা করে থাকে। এখন আমরা আলোচনা করব কোষ প্রাচীরের গঠন। কোষ প্রাচীরের গঠন বলতে কোষ প্রাচীরের মাইক্রোস্কোপিক লেভেলে কি আছে, কোন কেমিক্যাল আছে, যেটা দিয়ে এই কোষ প্রাচীর সেটা নিয়ে আলোচনা করছি। দেখো, আমরা আগে বলেছি যে কোষ প্রাচীরের গঠনকারী কার্বনের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে সেলুলোজ। আর সেলুলোজ এর কেমিক্যাল নেম হচ্ছে 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজ বলতে হচ্ছে বি মানে হচ্ছে ডেক্সট্রোরোটেট। ডেক্সট্রো এ ডেক্সট্রোরোটেট শব্দের অর্থ হচ্ছে ডান আবর্তী। ডান আবর্তী অর্থাৎ এই যে গ্লুকোজের যে আমি একটা গ্লুকোজের স্ট্রাকচার রেখেছি, এটা হচ্ছে গ্লুকোজ স্ট্রাকচার। এই যে গ্লুকোজ স্ট্রাকচার, এটা হচ্ছে গ্লুকোজ স্ট্রাকচার। এই গ্লুকোজটা
বাম দিক থেকে এই বাম দিক থেকে কিভাবে ঘুরে ডান দিকে আসে, ডান দিক থেকে ঘুরে বাম দিকে আসে, সেই ঘূর্ণনটাকে বলা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি ডান আপত্তি। জিনিসটা দেখি, যখন এই কেমিক্যালটা তোমার গ্লুকোজে পরিণত হবে তখন এরকম অর্থাৎ এই যে তোমার এটার সংখ্যা এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটা তোমার কমপ্লিটভাবে কি হচ্ছে বলে অ্যালডিহাইড। এই অ্যালডিহাইড গুলোকে কার্বন অক্সিজেনের একটা বন্ড ভেঙে যাবে, ভেঙে গিয়ে দুইটা বন্ড মুক্ত হবে। এখন দুইটা যখন বন্ড মুক্ত হবে তখন এখানে কি হবে, তখন এখানে অক্সিজেনের এই হাতটা গিয়ে 5 নাম্বার কার্বনের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, আর এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে সেটা গ্লুকোজের 1 নাম্বার কার্বনের হাতে চলে আসবে। অর্থাৎ অক্সিজেনের বন্ডটা যাবে কার্বনের সাথে, আর কার্বনের হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে যাবে 5 নাম্বার কার্বন থেকে 1 নাম্বার কার্বনের হাতে। তখন গঠন দেখাবে এরকম, দেখতে পাচ্ছি আমরা এখানে পুরো চিত্রটা। অর্থাৎ দেখো 1 নাম্বার কার্বন 5 নাম্বার কার্বনের সাথে অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, অক্সিজেন বন্ড অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, আর এদিকে বাইরে CH2OH অ্যালকোহল মৌলটা আছে, CH2OH মৌলটা আলাদা হয়ে গেছে। অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট আমরা একটা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে বিটাডি গ্লুকোজ। যেমন এখানে 2 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল নিচে হাইড্রোজেন যোগ করে, হাইড্রোক্সিল নিচে হাইড্রোক্সিল উপরে, তারপর হাইড্রোক্সিল নিচে হাইড্রোজেন উপরে। এটা হচ্ছে কি বিটাডি গ্লুকোজের গঠন। এবার আমরা আলোচনা করব এটা কোষ প্রাচীরে আমরা ক্ষুদ্রতম গঠন নিয়ে আলোচনা করেছি, এখন ক্ষুদ্রতম গঠনগুলো পরস্পরের সাথে কি গঠন করে সেটা দেখা যাবে। আমরা দেখেছি যে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, আমরা দেখেছি যে কোষ প্রাচীরের কেমিক্যাল গঠন। আমরা কেমিক্যাল গঠন থেকে এখন আমরা কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন দেখতে পাবো। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন আমি বলেছিলাম যে কোষ প্রাচীরের গঠনকারী ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে যে তোমার সেলুলোজ। আর 1 থেকে 3000 এই সেলুলোজ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা সেলুলোজ চেইন গঠন করে, আর প্রায় 100টি সেলুলোজ চেইন পরস্পরের সাথে গঠন করে একটা ক্রিস্টালাইন মাইসিলি গঠন করে। আর এই ক্রিস্টালাইন মাইসিলিকে বলা হয় তোমার কোষ প্রাচীরের গঠনকারী একক, ক্ষুদ্রতম না, গঠনকারী একক। কোষ প্রাচীরের গঠনকারী একক। এবার প্রায় 20টি ক্রিস্টালাইন মাইসিলি পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা মাইক্রোফেজ গঠন করে। মাইক্রো বলতে এখানে বোঝায় ছোট বা ক্ষুদ্র, ছোট বা ক্ষুদ্র। এর পরবর্তী প্রায় 250টি 250টির কাছাকাছি এই ক্রিস্টালাইন মাইক্রোফাইব্রিল, প্রায় 20টি ক্রিস্টালাইন মাইসিলি পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা মাইক্রোফাইব্রিল গঠন করে। মাইক্রোফাইব্রিলের মাইক্রো শব্দের অর্থ ছোট বা ক্ষুদ্র। প্রায় 250টি মাইক্রোফাইব্রিল পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা ম্যাক্রোফাইব্রিল গঠন করে। ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে এখানে বড় বা বৃহৎ, ম্যাক্রোফাইব্রিল গঠন করে। আর অসংখ্য ম্যাক্রোফাইব্রিল পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা সিঙ্গেল ফাইবার বা তন্তু গঠন করে। আর অসংখ্য ফাইবার মিলে তো বুঝতে পারি একটা বৃহৎ উদ্ভিদ সৃষ্টি করে। শেষ। এখন আমরা দেখব কোষ প্রাচীরের কাজ নিয়ে। কোষ প্রাচীরের মেইনলি কাজটা হচ্ছে একটা কোষ থেকে আরেকটা কোষকে আলাদা করা, অর্থাৎ একটা কোষ থেকে আরেকটা কোষকে পৃথক করা। শুধুমাত্র পৃথক করে না, এই কোষ প্রাচীরে একটা কোষকে স্ট্রেংথ ও দৃঢ়তা প্রদান করতেছে। তাছাড়া এটা বহিস্থ আঘাত এবং ভিতরের অন্তঃস্থ সজীব বস্তুকে রক্ষা করতেছে। শুধুমাত্র তাই করতেছে না, একটা কোষকে হয় তোমার চতুর্ভুজের মতো অথবা পেন্টাগনের মতো অথবা হেক্সাগনের মতো আকৃতি দান করতেছে, অর্থাৎ সুনির্দিষ্ট আকৃতি দান করতেছে। তাছাড়া এটা আন্তঃপ্লাজমীয় বস্তু ইন অ্যান্ড আউট করতে, আন্তঃপ্লাজমীয় বস্তু মানে এই যে XY থেকে Y কোষ থেকে তোমার পিট পেয়ার অর্থাৎ কূপ এলাকা তথা চ্যানেলের নাম হচ্ছে ডেসমোনিম প্রাণী কোষের ক্ষেত্রে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা দিয়ে তোমার কি করছে, শোষণ ও পুষ্টি উপাদানগুলোকে পরিবহন করছে। তারপর এই কূপ এলাকা দিয়েই হচ্ছে কি তোমার পুষ্টি উপাদানগুলো পরিবাহিত হয়। শেষ।